তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাচ্ছি লজিক ক্লাস, সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে। তো নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। তো 2025-এর উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের যে ক্লাস চলছে সেটা নিরপেক্ষ ন্যায়, তোমরা জানো। তো এই অধ্যায় থেকে তাহলে আমি কী কী করালাম তোমাদের, এই অধ্যায় থেকে করালাম আমি হচ্ছে তোমার এমসিকিউ কমপ্লিট করে দিয়েছি। পঞ্চম অধ্যায় রানিং 2025-এর ফুল টিউশনের এমসিকিউ কমপ্লিট করে দিয়েছি, সঙ্গে কি টিকাগুলো লিখে দিয়েছি, যে টিকাগুলো 100% কমন। তারপর কি লজিক করালাম, তো এখান থেকে আমি তোমাদেরকে বলেছিলাম যে 4টা নিয়ম আছে। তো আজকে আমি এখন তোমাদের প্র্যাকটিস করাবো। তো প্রথম নিয়মটা আমি 4টা নিয়মের মধ্যে প্রথম নিয়ম, যে নিয়মটা লঙ্ঘন করলে চারিপদ ঘটিত দোষ হয়, সেই লজিকটা আমি করিয়ে দিয়েছি। সেটা দোষ বিচার কীভাবে করতে হয়, যৌক্তিক আকার কীভাবে সাজাতে হয়, হ্যাঁ সেটারও প্রশ্ন এইভাবেই থাকবে। তো সেটা কীভাবে লিখতে হয় সেটা তো আমি কমপ্লিট করে দিয়েছি, সেই লজিকটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, চারিপদ গঠিত দোষের যে লজিকটা সেটা কমপ্লিট হয়ে গেছে, দোষ বিচার সব কমপ্লিট হয়ে গেছে। তারপর শেখালাম কি দ্বিতীয় লজিক। দ্বিতীয় লজিকে কী শেখালাম, দ্বিতীয় লজিকে শেখালাম যে 2 নম্বর যে নিয়ম, যে ন্যায় নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য হেতু দোষ হবে। এই যে এই লজিকটা, তো এই লজিকটা আমি তোমাদের করিয়েছি, লজিকটা ভালোভাবে লিখিয়ে দিয়েছি। এর যৌক্তিক আকার কীভাবে বার করতে হয়, কীভাবে সংস্থান হবে, কীভাবে মূর্তি হবে, দোষ বিচার কীভাবে, সেটা সম্পূর্ণ শিখিয়ে দিয়েছি, ভালো করে শিখিয়ে দিলাম। তারপর আজকে হচ্ছে ওই লজিকটা শেখানোর পর এখন হচ্ছে তোমাদের লজিকটা প্র্যাকটিস। তো এবার হচ্ছে বিভিন্নভাবে লজিকটা আসতে পারে, যেটা শিখিয়েছি এই মনে রাখবে, প্রশ্ন এটাই সেট থাকবে, কিন্তু পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটা কিন্তু এই যুক্তিটা চেঞ্জ হবে। তো যে কোনো যুক্তি আসুক, ক্লাসগুলো করো, কেউ আটকাতে পারবে না, সমস্ত লজিকই তোমরা পারবে, ঠিক আছে। তো এখন যেটা প্র্যাকটিস করাচ্ছি তোমরা দেখে নাও। সব সুনাগরিকরাই ভোটদাতা, অতএব কোনো মহিলা সুনাগরিক, কারণ তাদের অনেকেই ভোটদাতা। তো চলো এটা এখন প্র্যাকটিস করা যাক। তো প্রশ্ন তোমরা জানো এইভাবে থাকবে। তো একই সিস্টেমে যৌক্তিক আকার সবগুলোই সাজাতে হবে, সেটা যদি যাই বার হোক না কেন, যৌক্তিক আকার প্রথমত সাজাতে হবে, মানে এই পর্যন্ত প্রথমত সাজাতেই হবে। তো কিভাবে সাজাতে হবে আমি তোমাদেরকে শিখিয়েছি, কি বলেছিলাম, অতএব সুতরাং কাজেই যদি থাকে তার পরের বাক্যটা সিদ্ধান্ত হবে, আর কারণ কিংবা কেননা যদি থাকে তাহলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত হবে। সবার প্রথমে তোমাকে প্রশ্ন কিন্তু এটাই থাকবে, মানে এরকম যুক্তি দেওয়া থাকবে, তোমাকে কিন্তু আর যৌক্তিক আকার সাজাতে হবে। একটার পর একটা শিখে নাও, প্র্যাকটিস যেহেতু হচ্ছে। তাহলে এখান থেকে সিদ্ধান্ত কি করে বুঝবে, অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা ভালো করে দেখো, যে অতএব মিলে গেছে কোনো মহিলা সুনাগরিক, আবার এদিকে কারণও আছে, তাহলে কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা, তার মানে এটার আগের বাক্য, মানে এটা এই লাইনটা, আর এটার অতএব থাকলো, মানে দুটোই মিলে আছে, তার মানে এই লাইনটাই হচ্ছে সিদ্ধান্ত, কোনো মহিলা সুনাগরিক। তো এটা যৌক্তিক আকার সাজাতে হবে। তো আমি তোমাদের কি শিখিয়েছি, যে যৌক্তিক এখান থেকে উত্তর করতে হয়। তো যৌক্তিক আকার বা আদর্শ আকার লিখে, এই যে প্রথমকার যে এটা আদর্শ আকার লিখে মনে রাখবে, পরীক্ষায় প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা নাম্বার। এটা যদি ঠিক লেখো তার জন্য আলাদা নাম্বার পাবে, সংস্থানটা যদি ঠিক লেখো তার জন্য আলাদা, দোষ বিচার আলাদা করে, প্রত্যেকটা আলাদা, এইভাবে 4 নাম্বার করে থাকবে, 2টা থাকবে 4 2 8, 4 4 8 করে, ঠিক আছে। তো যৌক্তিক আকার বলে দিলাম। সিদ্ধান্ত সবার প্রথমে নিচ থেকে উপরে উঠতে হবে, তাহলে নিচ থেকে মানে এই লাইনটা বার করতে হবে। এখান থেকে কোনটা সিদ্ধান্ত হবে, যে কোনো মহিলা সুনাগরিক, তাহলে কোনো থাকলে কি হয়, বচন অধ্যায়ে আমি শিখিয়েছি তোমাদের কি শিখিয়েছি, কোনো থাকলে এগুলো কি হয়, হ্যাঁ বাচন থাকলে কি হয়, আই বচন, তাহলে কোনো মহিলা হয় সুনাগরিক, এটা আই বচন, ক্লিয়ার হয়ে গেল। এবার যে সবার আগে এই সিদ্ধান্ত বার করলাম, সিদ্ধান্ত যেটা হলো, এই উদ্দেশ্যপত্তার নাম দিতে হয় এস, আর বিধেয়পত্তার নাম কি দিতে হয় পি। এখনও দিতে পারো, পরেও দিতে পারো, অসুবিধা নেই। তো এস এবং পি, এস দিলা, এস শব্দটা এই তিনটা লাইনের মধ্যে একটা লাইন তো নেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে থাকলো কোনটা, এটা লাইন আর এটা লাইন। এস শব্দটা মানে মহিলা শব্দটা, এই দুটো লাইনের মধ্যে যেটা থাকবে সেটা হবে দ্বিতীয় লাইন, মানে নিচ থেকে উপরে উঠতে হবে, তার মানে দ্বিতীয় লাইনটা এবার লিখবো। একটা লাইন তো হয়ে গেল, এবার দ্বিতীয় লাইনটা কোনটা হবে, তাহলে এখানে ভালো করে দেখো, মহিলাটা সাধারণত খুঁজে পাচ্ছ না, মহিলাটা আছে এখানেই, এই যে কারণ তাদের অনেকেই ভোটদাতা। কারণ তাদের বলতে কি, এখানে তাদের বলতে মহিলাদের কথা বলা হয়েছে, ভালো করে দেখো, সব সুনাগরিকরাই ভোটদাতা, অতএব কোনো মহিলা সুনাগরিক, কারণ তাদের বলতে কাদের, মহিলা, মানে মহিলা কথাটা এখানে লুকিয়ে আছে। তো এরকমও প্রশ্ন আসবে, তাই ঘাবড়ানোর কিছু নেই, প্রশ্নটা ভালো করে বুঝে নেবে, পড়ে নেবে, আশা করি এই ক্লাসগুলো করলে পারবে। তা কারণ তাদের বলতে এখানে মহিলা কথাটা এখানে লুকিয়ে আছে, ঠিক আছে। অতএব এইটা হবে দ্বিতীয় নাম্বার লাইন, কারণ তাদের অনেকেই ভোটদাতা, তার মানে মহিলাদের অনেকেই, মানে কি অনেক থাকলে কি হয়, কিছু অনেক থাকলে এটা আই বচন হয়, এর সঙ্গে হেবাচক আছে,
তাহলে এটাও হবে আই বচন। তাহলে কি হবে, কোনো কোনো মহিলা হয় ভোটদাতা, ক্লিয়ার হয়ে গেল, কোনো কোনো মহিলা হয় ভোটদাতা, কারণ এই অনেক তাদের মধ্যে এই মহিলাটা আছে, তাহলে মহিলাটা উদ্দেশ্যপদ, এটা বিধেয়পদ, তো কোনো কোনো মহিলা হয় ভোটদাতা আই বচন, ক্লিয়ার হয়ে গেল। এবার দুটো লাইন হয়ে গেল, যেটা পড়ে থাকলো কি, যে পড়ে থাকলো সব সুনাগরিক ভোটদাতা, এটা পড়ে থাকলো। এবার সব আছে, সঙ্গে হ্যাবাচক আছে, এটা এ বচন নিয়েও আমি লিখে দিয়েছি, বচন অধ্যায় ভালো করে তোমরা দেখে নেবে ফুল টিউশনটা, তাহলেই বুঝতে পারবে। তাহলে এটা এ বচন, সকল সুনাগরিক হয় ভোটদাতা এ বচন, ক্লিয়ার হয়ে গেল, সুন্দর করে সাজানোটা হয়ে গেল। এবার তোমাদের কাজ কি, পদ এবার সাজানোর পর এবার কাজ কি, দোষ হয়েছে কিনা তোমরা দেখবে। কিভাবে দেখবে, এবার পদগুলো মিলিয়ে নেবে। পদগুলো বলতে কি, প্রথম আমি তোমাদেরকে 4টা নিয়ম শিখিয়েছি, 4টা নিয়মের মধ্যে আমি বলেছিলাম যে কোনো লজিকই করো না কেন, শুরু থেকে তোমাদেরকে এখান থেকেই অ্যাপ্লাই করতে হবে, মানে শুরু থেকে নিয়মগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে, যেখানেই নিয়মটা লঙ্ঘন করবে সেখানেই দোষ হয়ে যাবে। তো প্রথম নিয়ম কি ছিল, ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, হ্যাঁ, তার বেশিও না কমও না, যদি 3টির বেশি অর্থাৎ 4টি পদ থাকে তবে ন্যায়টি চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট হবে। এই লজিকটা আমি ভালো করে শিখিয়েছি, যদি ক্লাসটা না করে থাকো প্রথমকার নিয়মের লজিকটা, তাহলে তোমরা দেখে নেবে, আশা করি তোমাদের কাছে এই নিয়মটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার এই প্রত্যেকটা লজিকেই কিন্তু তোমাদেরকে শুরু থেকে নিয়মটা অ্যাপ্লাই করে দেখতে হবে। তো চলো এই নিয়মের ক্ষেত্রে আমরা দেখবো 3টা পদ আছে কিনা। যাই লজিক করো না কেন, শুরু থেকে 4টা নিয়মই প্রয়োগ করতে হবে, প্রথম থেকেই প্রয়োগ করতে হবে। তো এখানে এই যে পদগুলো মিলিয়ে নাও, সিদ্ধান্তে এসপি দেবে, এস দেওয়ার পর যেহেতু এটা এস দিয়েছো, তাহলে মহিলা শব্দটাকে এস দিয়ে দাও, দিলা। তারপর সুনাগরিকটা যেহেতু পি দিয়েছো, তাহলে সুনাগরিক যেখানে থাকবে পি দিয়ে দাও। তাহলে এটা দুটা হলো, মানে প্রত্যেকটা সব দুবার করে বসে, আর তুমি দুটা মিলিয়ে একটা, তাহলে একটা হলো সুনাগরিক, দুটা হলো, তারপর বাকি যে দুটো পদ থাকলো সেটার নাম এম পদ, মানে এই এসপি মিলানোর পর যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এম পদ, ক্লিয়ার হয়ে গেল, ব্যাস, তাহলে মিলানো হয়ে গেল। তার মানে প্রথম নিয়মটা পাস হয়ে গেল, 3টা পদ আছে এই জন্য কোনো 4টি পদ দোষ হলো না, তাহলে প্রথম নিয়মটা কিন্তু পাস হয়ে গেল, মানে এই নিয়মটা পাস হয়ে গেল, মানে এই যে ন্যায়ের নিয়ম হলো 3টি পদ থাকবে তার বেশিও না কমও না, এই নিয়মটা কিন্তু পাস হয়ে গেল, মানে এই নিয়মটা ক্লিয়ার, 4টি পদ ঘটিত দোষ হলো না। এই নিয়মটা পাস হয়ে গেলে তবে কিন্তু আমরা হচ্ছে দ্বিতীয় নিয়মে আসবো। দ্বিতীয় নিয়ম মানে এই নিয়মটা, ন্যায় নিয়ম হলো হেতুপদকে 2টি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য হেতুদোষ হবে। যেহেতু আমি এখন এই লজিকটা করাচ্ছি, আশা করি সহজেই আমি প্রথমেই বলে দিয়েছি, তাহলে ধরতে তোমাদের সুবিধা হবে, কিন্তু পরীক্ষা তো আর বলে দেওয়া থাকবে না যে এটা অব্যাপ্য হেতুদোষ হবে। তো যাই হোক, আমি তো ওইভাবে শিখাচ্ছি যাতে ধরতে পারো। তাহলে প্রথম নিয়মটা পাস হয়ে গেল। এবার চলো দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে আমরা কি দেখবো, যে হেতুপদকে 2টি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। চলো দেখে নিই হেতুপদ ব্যাপ্য আছে কিনা। হেতুপদ মানে এম পদের কথা বলছি, এম পদটা কোথায় আছে ভালো করে দেখো, প্রধান আশ্রয় বাক্যের এই লাইনটা অ্যাকচুয়ালি প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। আগের লজিকগুলো তো ভালো করে শিখিয়েছি, লিখে দিয়েছি, ওই জন্য বারবার করে লেখার দরকার নেই, ঠিক আছে। তো এখানে হচ্ছে এ বচনের বিধেয় পদ কি, অব্যাপ্য। এবার তোমাদের প্রশ্ন, স্যার আপনি প্রথমেরটা দেখলেন না কেন, কারণ দ্বিতীয় নিয়ম যেহেতু অ্যাপ্লাই করতেছি, এবার দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে আমি হেতুপদটা দেখব। দ্বিতীয় নিয়ম হচ্ছে হেতুপদ মানে এম পদ, হেতুপদটা দেখো ভালো করে, এখানে কিন্তু অব্যাপ্য আছে, মানে এ বচনের বিধেয় পদ কি, অব্যাপ্য, তার অব্যাপ্য। নিয়ম বলছে কি, হেতুপদকে 2টি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, তো ব্যাপ্য হলো না, কোনো ব্যাপার না, আরেকটা জায়গায় আছে, তো এখানেও আছে, এখানেও কিন্তু বিধেয় স্থানে আছে, আর এটা কোন বচন, আই বচন। তো আমরা এদিকে আই বচন ব্যাপ্যতার নিয়ম, ব্যাপ্যতাগুলো তো আমি ভালো করে শিখিয়ে দিয়েছি, সেগুলো বচনের ক্লাস হয়ে গেছে। আমি বারবার করে বলছি, ফিলোসফিতে সিরিয়ালি যে লজিকগুলো আসছে, এই যে যুক্তির পর বচন, বচনের পর বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ, প্রত্যেকটা লজিক কিন্তু রিলেটেড, প্রত্যেকটা লজিক আমি যেভাবে ফুল টিউশনটা করিয়ে দিয়েছি, ক্লাস করবে, তোমাকে ফিলোসফিতে লজিকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তাহলে কি হলো, ওখানে ব্যাপ্যতা শিখিয়েছি, তাই ওখানে বলছিলাম না আই বচনে 2টি পদই ব্যাপ্য, মানে উদ্দেশ্যপদ ব্যাপ্য, আই বচনে 2টি পদই অব্যাপ্য, উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য। তো ভালো করে দেখো, এখানেও কিন্তু অব্যাপ্য হয়ে গেল, তাহলে এ বচনের এখানেও অব্যাপ্য, হেতুপদ এখানেও কিন্তু অব্যাপ্য। তো নিয়ম কিন্তু কি বলছিল, এই দুটো জায়গার মধ্যে এক জায়গায় ব্যাপ্য হলেই হবে, তাহলে ব্যাপ্য তো হলো না, তাহলে কি হবে, অব্যাপ্য হেতুদোষ। ভালো করে দেখো, এই নিয়মটা তো বলা আছে না, ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে 2টি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, হ্যাঁ, একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে কি হবে, অব্যাপ্য হেতুদোষ। তাহলে এই লজিকটা আশা করি ক্লিয়ার হয়ে গেল, তোমাদের দোষটা ধরা পড়ে গেল, এটা হলো অব্যাপ্য হেতুদোষ, ক্লিয়ার হয়ে গেল, অব্যাপ্য হেতুদোষ ধরা পড়ে গেল, এখানেই হচ্ছে অব্যাপ্য হেতুদোষ হয়ে গেল, তার মানে দ্বিতীয় নিয়মে আটকে গেল। এবার তারপর আমি সংস্থান কিভাবে বার করতে বলছি শিখিয়েছি, আগের লজিকগুলোতে শিখিয়েছি, ভালো করে দেখে নাও। এই হেতুদোষ বার করার পর সংস্থান কিভাবে বার করবে, আলটিমেটলি তিনটেই তো লাইন,
এই যে 3টে লাইন, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, 3টে লাইন তুলে নেবে। শিখিয়েছি কীভাবে 3টে লাইন তুলে নেবে। 3টে লাইন তোলার পর তো প্রথম লাইনে কি কি পদ আছে, শুরুতে কি পদ, পি আছে, এম পদ, তো প্রথম কালে পি এম পদ দিলাম। দ্বিতীয় লাইনে কি কি পদ আছে, এস আর এম, দ্বিতীয় লাইনটাতে এস আর এম পদ দিলাম। তৃতীয় লাইনটাতে কি আছে, এসপি আছে, এসপি, তৃতীয় লাইনটা এসপি দিলাম, এই যে এসপি দিলাম। তারপর কি করব, সংস্থান মানে কি, সংস্থান মানে সংস্থান। এইখানে লজিক করার আগে আমি তোমাদের কি কি বলেছিলাম, একটা নিয়ম জানতে হবে, যে 4টা নিয়ম শিখিয়েছি 4টা নিয়ম জানতে হবে। আরেকটা নিয়ম আমি কি বলছিলাম, যে সংস্থান ও মূর্তি জানতে হবে, তাহলে তোমার কাছে লজিক ফিলোসফির নিরপেক্ষণের লজিক তোমার কাছে কমপ্লিট। তো সংস্থান কিভাবে শিখিয়েছিলাম ভালো করে দেখে নাও। সংস্থান বলেছিলাম যে হেতু পদের অবস্থান অনুযায়ী নেই যে আকার হয় সংস্থান। তো এখানে 3টে লাইন তোলার পর যে পদগুলো আছে সেগুলো দেওয়ার পর শুধু হেতুপদ যেখানে থাকবে জোড়া দিয়ে দেবো। হেতুপদ এই যে এখানে এম পদ আর এখানে এম পদ আছে পাশাপাশি, এই জন্য শুধু এই হেতুপদকে মনে করো 2 ভাই, জোড়া দিয়ে দিলাম। জোড়া দেওয়ার ফলে ছবিটা হয়ে গেল এরকম। এর ফলে যে ছবিটা হলো সেটা কিন্তু এই ছবিটার নাম হচ্ছে দ্বিতীয় সংস্থান। তোমাদেরকে আমি সংস্থানের ক্লাস করিয়েছি, দেখবে সংস্থান টিকা হিসেবেও ক্লাস করি, টিকা হিসেবে লিখে দিয়েছি, প্লাস সংস্থান ও মূর্তি আলাদা ক্লাস করিয়েছি, যেগুলো লজিকে লাগবে। তো ভালো করে দেখো 4টা সংস্থানের মধ্যে এই যে ছবিটা বার হবে এটা কিন্তু দ্বিতীয় সংস্থান। পরীক্ষা কিন্তু অবশ্যই মনে রাখবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা সংস্থান ছবিগুলো মনে রাখবে, কারণ তোমাকে নামটা বলতে হবে। যে ছবিটাই 4টা সংস্থানের মধ্যেই ছবি বার হবে, হয় প্রথম হবে, নাহলে দ্বিতীয় হবে, নাহলে তৃতীয় হবে, চতুর্থ হবে, 4টার মধ্যেই হবে। তো যেটাই হোক নামটা লিখে দিবে। এই ছবিটা যে বার হলো এটা কিন্তু দ্বিতীয় সংস্থান। বাকি সংস্থানের ছবিগুলো তো ক্লাসগুলো তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে। বারবার করে বলছি, এখন যেহেতু নিরপেক্ষণের ক্লাস করছো, এখানে সিরিয়ালি যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাস করো, সব যা যা লাগবে সব করিয়েছি, ঠিক আছে। আগের ক্লাসগুলো করবে, কারণ প্রত্যেকটার সাথে রিলেটেড, ঠিক আছে। এর দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করার যে দোষটা চলছে, এখন দ্বিতীয় নিয়মের ক্লাসটা চলছে, ঠিক আছে। তো সংস্থান হয়ে গেল। এবার বিচারটা সংস্থান হয়ে গেল। এবার বিচার কি, তার মানে এখানে যে এখানে বচনগুলো যেগুলো না, এগুলো কিন্তু অবৈধ মূর্তি, যেহেতু দোষ হয়ে গেছে এখানে আর বৈধ হবে না। মনে রাখবে, দোষ হয়ে গেলে আর বৈধ হয় না, অবৈধ মূর্তি হয়ে যায়। এই যে এ বচন হচ্ছে অবৈধ মূর্তি। তো এবার বিচারটা তাহলে কীভাবে লিখবে, বিচারটা সহজ। এর আগে শুরুতে যে লজিকটা করালাম সেম বিচার, একই বিচার, একই বিচার। ভালো করে দাও, কেন একই বিচার, কারণ এটাও কিন্তু আই বচন, এটাও আই বচন, ঠিক বেরিয়েছে। যাই বচন বাড়ুক না কেন এটা অবৈধ মূর্তি, ঠিক আছে। তো বিচারটা কীভাবে ভালো করে দেখে নাও, খুব সুন্দর করে বিচারটা আমি লিখে দিয়েছি। বিচারে লিখবে কি, প্রথম 4 পদ ঘটিত যে দোষে যে বিচারটা লিখিয়েছি, শুরুটা একটু আলাদা তারপরটা একই। এটাও ভালো করে দেখো, শুরুটা একটু আলাদা তারপর একই। তো প্রত্যেকটা ক্লাস করবে, দেখবে তোমার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। বিচার যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত। যদি এটা প্রথম সংস্থান হতো তাহলে এখানে লিখে দিতে প্রথম সংস্থানের অন্তর্গত। যদি এটা চতুর্থ সংস্থান হতো লিখে দিতে যুক্তিটি চতুর্থ সংস্থানের অন্তর্গত। ক্লিয়ার। তারপর কি, তারপর যে বচনটা বার হবে না, যে বচনটা হবে এখানে, যেই বচনটাই হোক, এই 3টা যে বচনে আসুক, যেহেতু দোষ হয়েছে, দোষ হলে এখানে লিখবে যদিও আমি ক্লাসগুলো করাবো, কারণ দ্বিতীয় নিয়মের এখন ক্লাস চলছে, তোমাদের এখন প্র্যাকটিস করাচ্ছি। নিয়মের ক্লাস তো আমরা হয়ে গেছে, এখন প্র্যাকটিস করাচ্ছি, তারপর আবার শুরু হবে তৃতীয় নিয়মের ক্লাস। তো যুক্তিটির দ্বিতীয় সংস্থানের অন্তর্গত আই অবৈধ মূর্তি, ব্যাস এই সংস্থার মূর্তি ক্লিয়ার হল, অবৈধ মূর্তি। তারপর থেকে বাকিটা একই। তারপর কি, যুক্তিটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। তারপর যেটা দোষ হবে সেটা নাম দিতে হবে অব্যাপ্য হেতুদোষ দুষ্ট। যদি এখানে যদি এখানে তোমার নেক্সট দোষগুলো হয় অবৈধ, সাধ্য দোষ, পক্ষ, যাই দোষ হলো না সেখানে নামটা দিতে হবে, ঠিক আছে। তারপর কি, কারণ দিয়ে তারপর যেটা নিয়মটা হলো সেই নিয়মটা দিতে হবে। এই নিয়মটা যেটা লঙ্ঘন করলো সেই নিয়মটা দিতে হবে। কারণ ন্যায় নিয়ম হলো হেতুপদকে 2টি আশ্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। কিন্তু এখানে মানে যেটা ঘটলো সেটা এখানে লিখতে হবে। কিন্তু এখানে মানে যেটা দেখে তুমি বুঝতে পারলে যে এটা দোষ হলো সেটাই। কিন্তু এখানে কি, এবার কথাগুলো লিখতে হবে। কিন্তু এখানে প্রধান আশ্রবাক্যের এ বচনের হেতুপদ বিধেয় স্থানে থাকায় অব্যাপ্য হয়েছে, এবং অপ্রধান আশ্রবাক্যের আই বচনের 2টি পদই অব্যাপ্য হয়, হেতুপদ অব্যাপ্য হয়েছে। ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং হচ্ছে অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। এই ভাষাটা, এই বিচারটা তুমি অনেকভাবেই লিখতে পারো, আমি সহজ ভাষায় লিখে দিয়েছি। আলটিমেটলি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম্বার, এই সংস্থানের জন্য আলাদা নাম্বার, এটার জন্য আলাদা নাম্বার, এটার জন্য আলাদা নাম্বার, বিচারের জন্য আলাদা নাম্বার। তো এইভাবে তুমি যতই শুধু বিচারটা যদি তুমি 2 পেজ লেখো তোমাকে কখনোই 4 নাম্বার দিবে না। যদি এটা ভুল করো তো এটা ভুল করো 0 পাবে। তো এটা যদি তুমি ভুল করো 0 পাবে, এই দোষটাও যদি ঠিকঠাক লিখতে পারো 0 পাবে। আর যদি বিচারটা যদি 2 পেজ লেখো না, তাও তুমি ওই বিচারে 1 নাম্বার আছে, তো হাফ নাম্বার যা থাকবে ওখানে হাফে হাফ বা একই পাবে, তার বেশি পাবে না। বুঝতে পারলাম? তো যেটুকু দরকার সেটুকুই লিখতে হবে। তো এখানে বেশি লিখে কোনো লাভ নেই। বুঝতে পারলাম? তো কিন্তু এখানে প্রধান আশ্রবাক্যের এ বচনে হেতুপদ বিধেয় স্থানে থাকায়, তারপর যে কথাটা বললাম এবার ওই কথাগুলো লিখতে হবে এখানে। কিন্তু এখানে প্রধান আশ্রবাক্যের
এ বচনে হেতুপদ বিদেহস্থানে থাকায় অব্যপ্য হয়েছে এবং অপ্রধানাশ্র বাক্যের আই বচনে দুটি পদ অব্যপ্য হওয়াতে হেতুপদ অব্যপ্য হয়েছে, ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং অব্যপ্য হেতুদোষে দুষ্ট। আমি যেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যেটার ফলে তুমি বুঝতে পারলে এটা দোষ হয়েছে, সেটা আশা করি দ্বিতীয় নিয়মটাও লজিক প্র্যাকটিস নিয়মের ক্লাস প্রথমে করালাম, তারপর প্র্যাকটিস করালাম। আশা করি আর অব্যপ্য হেতুদোষ সংস্থান মূর্তি বার করার কোনো সমস্যা হবে না। এই ধরনের লজিক ক্লিয়ার হয়ে গেল। তো ফাইনালি দ্বিতীয় নিয়মটা ভালোভাবে আমি তোমাদের শিখিয়ে দিলাম, একটা নিয়ম ক্লাস করালাম, আর এখন আমি প্র্যাকটিসটা তোমাদের করিয়ে দিলাম। তো চলো শেয়ার করো, আর ফুল টিউশন অবশ্যই তোমরা ক্লাসগুলো করে নাও। যাদের ফুল টিউশন দরকার তাদেরকে শেয়ার করবে, কারণ আমার চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে? আর ফিলোসফিতে প্রত্যেকটা ক্লাস অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে, নোটস থেকে শুরু করে যা যা লিখিয়েছি। যদি পরীক্ষায় লিখিত পরীক্ষা 80 আর স্কুল থেকে 20, 100তে 100 পেতে হয় তো অবশ্যই ক্লাসগুলো করবে, ভালো করে করবে। নোটস যা যা দিয়েছি প্রত্যেকটা মানে অধ্যায় ধরে ধরে, সব অধ্যায়ে তো নোটস নেই। যেমন তোমার যুক্তি অধ্যায় MCQ SCQ আছে, ওখানে তো নোটস নেই। যেখানে 8 মার্কের সেখানেই নোটস। 8 মার্কের অধ্যায় যেগুলো, যেমন বচন অধ্যায় 8 মার্কের নোটস আসবে, লজিক আসবে। তারপর কি হচ্ছে অমাধ্যম অনুমান, 8 মার্কের নোটস আসবে, লজিক আসবে। তারপর কি নিরপেক্ষণ, এখান থেকে নোটও লিখিয়ে দিয়েছি, লজিকও করাচ্ছি। তারপর আরও বাকি দুটো অধ্যায় আছে, এগুলো এখনও ক্লাস হয়নি। পঞ্চম অধ্যায় রানিং চলছে 2025 ফুল টিউশন। আর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যা যা লিখে দিয়েছি 2025 ফুল টিউশনের, তোমরা কমেন্ট সেকশনটা চেক করে দেখবে যে কি কি বর্তমান ক্লাস হয়েছে। কমেন্ট সেকশনে আমি লিখে দিই, দেখে নেবে যে কোন অধ্যায় কতটা ক্লাস হয়েছে, কি হয়েছে হয়নি। আরেকটা কথা মনে রাখবে, সব অধ্যায় থেকে যে পরীক্ষায় MCQ আসবে আর SCQ আসবে এর কোনো গ্যারেন্টি নেই। কোনো অধ্যায় থেকে MCQ আসতে পারে, কোনো অধ্যায় থেকে শুধু SCQ আসতে পারে। তো যা যা আসবে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক আমি পুরোটাই লিখিয়ে দিয়েছি, তোমরা কমেন্ট সেকশন চেক করলেও বুঝতে পারবে। তারপর প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ক্লাসগুলো করো, সব কিছু ডিটেলসে পেয়ে যাবে। একটা অধ্যায়ে কী কী আছে, যুক্তি অধ্যায় কমপ্লিট, বচন অধ্যায় কমপ্লিট, বচনের বিরোধিতা কমপ্লিট, অমাধ্যম অনুমান কমপ্লিট, নিরপেক্ষণে কমপ্লিটের পথে, ঠিক আছে? তো এগুলো সবচেয়ে বড় বড় অধ্যায়। তো ফুল টিউশন ক্লাস করো, আর বেশি বেশি এক্সট্রা ক্লাস করার জন্য তোমরা আমার আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে, আগের ক্লাসগুলো প্লিজ শেয়ার করবে।